যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণাপত্রটা হচ্ছে, আমরা আবারও বলি রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণাপত্রটা হচ্ছে, যেটা আমাদের জন্য একটা সুবাতাস বয়ে দেয়। এই ঠিক সেম জিনিসটা যদি আজকে শহীদ মিনার হতো, তাহলে কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু আরো তর্ক বিতর্কের জায়গা অনেক কিছু হাইট যাবে না। আমি এটা আপনাকে বলে রাখি। এবারে সেটা এনসিপি হোক, বৈষম্য বিরোধী ছাত্র হোক, আর ফিরাউলিয়া হোক, দরবেশ হোক, যাই হোক, যেই হোক, আপনি ধরে নেন কোনো কিছু আনপেড যাবে না। জনগণ সবকিছু কিন্তু তার মাথায় এখন পিক করে রাখতেছে এবং জনগণ জানে কিভাবে ক্ষমতা থেকে নামা ঘটনার পুনরাবৃত্তি তারা করবে। এবং উপদেষ্টা আসিফ সম্পর্কে যে কথাগুলো আসছে, তার বাবা সম্পর্কে যে কথাগুলো আসছে, এগুলো নিয়েও আমরা বিব্রত। আমরা এগুলো মানে অফলাইনে অনলাইনে আমরা বলার চেষ্টা করি। এটাকে আমি সাধুবাদ জানাই। আগে আমি আপনাকে বলেছি, কারণ এই প্রোগ্রামটা শুরু হওয়ার আগে ছাত্রদল এটা করার আগে ছাত্রদল একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছিলেন। একই জায়গায় সমাবেশ ডেকেছিলেন। শহীদ মিনারের ছাত্রদলের ছিল বা মিটিংটা ছিল, আপনার অবশ্যই জানবার কথা, সাংবাদিক হিসেবে আপনি জানেন। সেটা তারেক রহমান সাহেবের নির্দেশে সেটাকে আপনার শাহবাগে স্থানান্তর করা হয়েছে। এটাই হলো যে কি আজকে যে ওনার আহ্বানের যে সত্যতা, যে আমরা আর বিভাজন চাই না, আমরা আর হানাহানি চাই না, আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, এইটা ওই যে মানে যে কথাটা উনি মানে প্রোগ্রামটা শিফট করলেন, সেটাই আজকের ওনার এই বক্তব্যটাকে এন্ডোর্স করে, এটাই মিন করে। তো আজকে যে এটা দিয়েছে, এই কারণে ছাত্রদল একটা বড় সংগঠন, একটা প্রাচীনতম, মোটামুটি বাংলাদেশের মানে ওদের নাম তো ওটা তো ফেসিবাদ বা ওটা সন্ত্রাসী একটা সংগঠন, ওই কথা বাদ দিলেই ছাত্রদলটা হলো এই মুহূর্তে একটা বড় মানে বয়সী দল, তাদের অনেক বয়স হয়েছে। তো সুতরাং আমি মনে করি যে ছাত্রদলের আজকের এই সমাবেশটা যথার্থই ছিল এবং তারা অত্যন্ত সফলতার সাথে প্রোগ্রামটা করেছে। সুশৃঙ্খল ভাবে, আমরা কোনো বিশৃঙ্খলা লক্ষ্য করিনি, কোনো উস্কানিমূলক বক্তব্য আমরা লক্ষ্য করিনি, কাউকে ব্যক্তিগত আক্রমণ আমরা লক্ষ্য করিনি। যেমন একেবারে তৃণমূল থেকে শুরু করে একদম তারেক রহমান পর্যন্ত, টপ টু বটম সবাই অত্যন্ত সহনশীল এবং গঠনমূলক তারা বক্তব্য দিয়েছে। আমি এটাতে আশাবাদী। আমি নতুন বাংলাদেশ এভাবেই স্বপ্ন দেখতে চাই। আমি পেছনে না ফিরে নতুন বাংলাদেশকে আমি এভাবেই আগে হতে চাই। প্লিজ বলেন। এটা আমি প্রথমে আমি আপনার ট্রেন জোড়া বাড়া করার কথা বলি। সেটা খুব সম্ভবত আমি যতটুকু বুঝি, হয়তো যারা শহীদ পরিবার আছেন তাদেরকে আনার জন্য হতে পারে বলে আমার কাছে যতটুকু তথ্যপাত্র আছে এটা। আর যেহেতু এখানে সকল রাজনৈতিক দল স্টেক হোল্ডার থাকবেন, বিএনপি সহ সকল বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সামনেই ঘোষণাপত্রটি পাশ করা হবে, সেখানে ওনারা তো জনগণের প্রতিনিধিত্ব করছেন, সব দলগুলো মিলে। যদিও সব দল মিলেই বাংলাদেশের সমস্ত জনগণ না, এছাড়া সাধারণ জনগণ সেখানে অংশগ্রহণ করার সুযোগ আছে। আর ওই যে ট্রেনের উত্তরটা আমি এভাবে দিলাম, ট্রেন দিয়ে তো সারা বাংলাদেশের মানুষকে আনা যাবে না, আপনি সেটা যথার্থ বলেছেন। একইভাবে আমি মনে করি যে ট্রেনগুলো ভাড়া করা হয়েছে শহীদ পরিবারদের জন্য। যেন অতীতে একবার এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল যে সরকারিভাবে গাড়ি রিকোজিশন করা হয়েছে। তো সরকার যদি রিকোজিশন করার ক্ষমতা থাকে, সরকার পারে। এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণাপত্রটা হচ্ছে, আমরা আবারও বলি রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণাপত্রটা হচ্ছে, যেটা আমাদের জন্য একটা সুবাতাস বয়ে দেয়। এই ঠিক সেম জিনিসটা যদি আজকে শহীদ মিনার হতো, তাহলে কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু আরো তর্ক বিতর্কের জায়গা অনেক হাই টেম্পার হতো, তাই না? কারণ তারা আজকে একটা ইশতেহার দেখ, তাদের একটা মনের ভাষণা দেখ, তাদের একটা আকাঙ্ক্ষার কথা তারা প্রকাশ করতেই পারে, যে যার আকাঙ্ক্ষা জনগণ বুঝবে, সিদ্ধান্ত নেবে নির্বাচনের সময়। তারা যদি নির্বাচনে যদি জয় লাভ করে, এটার পক্ষে যদি তারা সমর্থন জোগাড় করতে পারে, তাহলে সংবিধান চেঞ্জ হবে, পুনর্লেখন হবে, সংবিধান আংশিক হবে, পুনর্লিখন হবে, পুনর্লিখনটা। হ্যাঁ, এটা আমাদের কাছে এখন মনে হলো যে ঠিক আছে, এটা জনগণের কাছে যাওয়ার যেহেতু দাবি রাখে, এটা যেহেতু নির্বাচনের পরে এটা ফেসালার হবে, সুতরাং ওইটা ওই জায়গায় থাকে। আজকে যদি এটা তারা প্রাইভেটলি ঘোষণাপত্র দিত এবং এটা যদি ওই যে জুলাই প্রক্লেমেশন যেটা বলে ওই জায়গাটা আসতো, তাহলে কিন্তু আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা অনেক ভয়াবহ হতো। আমরা খুব অচিরে গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারতাম। তা আমি মনে করি এখানে বিএনপি অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে জিনিসটাকে পিক করেছে এবং ওই বৈঠকটা হয়েছে গত মানে 2 দিন আগের যে বৈঠকটা, ওই বৈঠকটাই অনেকটা মানে এনে দিয়েছে। আর আমি মনে করি যে এখন সরকারের পক্ষ থেকে যদি সরকার দেয়, সেখানে যদি সরকার আহত পরিবারদেরকে ট্রেনে জোড়া দিয়ে যদি নিয়ে আসে, ট্রেন ভাড়া করে নিয়ে আসে, সেখানে আমাদের আপত্তি থাকার কথা নয়। কারণ কোন রাজনৈতিক দল তো আর এইভাবে সরকারিভাবে তারা মানে যানবাহন ব্যবহার করে তাদেরকে আনছে না। সুতরাং এই জায়গাটা আমরা এখানে রাখি। আসি আপনার চাঁদাবাজির কথাটা, হ্যাঁ, এটা আমরা তাদের কাছ থেকে আশা করি না। তবে বোন, আমরা তো একটা জিনিস বুঝি, ধানের সাথে তো চিটা থাকেই। হ্যাঁ, হাতের 5টা আঙুল তো সমান না। একটা মানুষের কাছে আমরা এটা আশা করি না। একটা ঘটনা, অনেক ঘটনা, 4-5টা ঘটনা ঘটেছে, এটা নিয়ে নিঃসন্দেহে এটা তাদের কাছ থেকে জনগণ আশা করেনি। এটা তাদের ভাবমূর্তিকে
ক্ষুণ্ণ করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, নতুন বন্দোবস্তের কথা বলে তারা যদি এই যে ধরনের কর্মকাণ্ডগুলো অব্যাহত রাখে, তাদেরকে এটার জন্য অবশ্যই পে করতে হবে। আগামী বাংলাদেশে কোনো কিছুই আনপেড যাবে না। আমি এটা আপনাকে বলে রাখি। এবারে সেটা এনসিপি হোক, বৈষম্য বিরোধী ছাত্র হোক, আর ফিরাউলিয়া হোক, দরবেশ হোক, যাই হোক, যেই হোক, আপনি ধরে নেন কোনো কিছু আনপেড যাবে না। জনগণ সবকিছু কিন্তু তার মাথায় এখন পিক করে রাখতেছে এবং জনগণ জানে কিভাবে ক্ষমতা থেকে নামাতে হয়, শিখে গেছে 36 দিনের আন্দোলনে। সুতরাং এখানে উচ্চ মানে আকাঙ্ক্ষা হওয়ার কোনো কিছু নাই। ছাত্ররা যদি এক কাজ সবকিছু করবে, তারা ধোয়া তুলসী পাতা হয়ে গেল, বিষয়টা এরকম না। হ্যাঁ, ছাত্ররা কিছুটা প্রিভিলেজ আমরা দিচ্ছি, এটা আপনি আমাকে দায়ী করতেই পারেন। আপনি এটা আমাকে দায়ী করলে আমি আপনাকে কখনোই আমি খারাপ ভাবে নিব না। কিন্তু এটা দিচ্ছি আমরা কেন? তারা ওই যে নেতৃত্বে তারা অগ্রভাগে থেকে জীবনের ঝুঁকি নিয়ে রাজনৈতিক দলগুলো পেছন থেকে তাদেরকে ব্যাক করেছে, সামনের দিকে তারা গুলিটা বুকের ভিতরে পেয়ে, এই কারণে তারা একটা বিপ্লবী, যেহেতু তারা যেহেতু কমরেড, হ্যাঁ, তারা যেহেতু এই জায়গার সম্মুখ যোদ্ধা, এই হিসেবে তারা একটু প্রিভিলেজ নিচ্ছে, এটা ঠিক। তবে আমি মনে করি তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, যেহেতু মানে প্রকাশ্যে অপ্রকাশ্যে, এখন অনলাইনেও আপনাকে বলছি যে তারা যেন এই জিনিসগুলোকে কঠিন হস্তে মানে হাতে তারা যেন এটাকে মানে নিয়ন্ত্রণ করে, তারা যেন একদম নিয়ন্ত্রণ না হারিয়ে ফেলে। অন্যান্য রাজনৈতিক দল বলি, আমরা মত বলি, অতীতের বাংলাদেশের মতো তাদের প্র্যাকটিস থেকে এটা আমরা আশা করি না, যেহেতু নতুন বন্দোবস্তের শব্দটা তারা সামনে নিয়ে এসেছে এবং বাংলাদেশের মানুষ এটাকে ভালোভাবে নিয়েছে। আমি মনে করি বিএনপি সহ একটা বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল বিএনপিও তাদের এই মনস্তাত্ত্বিক প্রস্তাবনার সাথে, হ্যাঁ, তাদের এই মনোভাষণার সাথে বহুলাংশে একাত্মতা প্রকাশ করেছে এবং বিএনপি বহুভাবে তাদেরকে স্যাক্রিফাইস এবং স্পেস দিচ্ছে যে তারা যেন মোটামুটি রাজনীতির মাঠে থাকতে পারেন। যেটা আমি আমার প্রায় বক্তব্যে বলি, লেখালেখিতে বলি, যে না, যে এনসিপি কে পাওয়ার ব্যালেন্স করার জন্য হলেও এনসিপি কে রাজনীতি করতে দেওয়া উচিত। হ্যাঁ, এনসিপি কে টিকিয়ে রাখা দরকার, না হলে আপনি জামাত বলেন, বিএনপি বলেন, হ্যাঁ, এই চেক এন্ড ব্যালেন্স জিনিসটা আমাদের রাজনীতিতে আর থাকবে না। তো সুতরাং আমি মনে করি যে সেই হিসাবে তাদের একটা দায়িত্ব এসে গেছে, যেহেতু তারা নেতৃত্ব দিয়েছেন, তাদের কাছে জনগণের আকাঙ্ক্ষা প্রচুর। আমরা চাই না গুলশানের মতো এরকম ঘটনার পুনরাবৃত্তি তারা করুক। এবং উপদেষ্টা আসিফ সম্পর্কে যে কথাগুলো আসছে, তার বাবা সম্পর্কে যে কথাগুলো আসছে, এগুলো নিয়েও আমরা বিব্রত। আমরা এগুলো মানে অফলাইনে অনলাইনে আমরা বলার চেষ্টা করি এগুলোকে ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, তো সেটা তাদের মতো করে তারা ক্লিয়ার করবে, এটা আমি মনে করি। আর নির্বাচনের কথা একটাই বলি, প্রফেসর ইউনূস সাহেব হয়তো যে কথাটা বলেছেন ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারির ভিতরে নির্বাচনটা হবে, আমি মনে করি, আমি বিশ্বাস করি। এরপরে উনি হয়তো একদিনও আর থাকছেন না। কিন্তু ইতিমধ্যে আমাদের জীবন থেকে যে উল্লেখযোগ্য 1টি বছর চলে গেছে, সেটা কিন্তু আমাদেরকে মানে কাঁদায় যে আমরা সেখান থেকে কি পেয়েছি। আমরা পেয়েছি এখন আর রাষ্ট্রীয় বাহিনী গুম করে না, আমরা পেয়েছি সীমান্তে এখন হত্যা হয় না, এখন আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারি, তারপরে এখন আর আয়নাঘর নেই, মানে আমরা এই, তারপরে এখন রাজনৈতিক নেতারা কোর্টের বারান্দাতে এখন আর ঘুমাতে হয় না হাজিরা দিতে গিয়ে। এই কতগুলো জিনিসে আমরা একটা কমফোর্ট জোনে আছি। হ্যাঁ, আর দ্রব্যমূল্যের ব্যাপারে কমফোর্ট জোনে আছি, রিজার্ভের ব্যাপারে কমফোর্ট জোনে আছি, আর অন্যান্য বিষয়গুলোতে উল্লেখযোগ্য সাফল্য এই সরকার দেখাতে পারেনি। আর যে কমিশনগুলো গঠন করা হয়েছে, সেই কমিশনগুলোর প্রতি আমার সম্পূর্ণরূপে অনাস্থা আমি প্রকাশ করছি। ধন্যবাদ।